আসসালামু আলাইকুম। শিক্ষাঘর চ্যানেলে প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত ভিডিওগুলোতে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এর 3টা টিউটোরিয়াল দিয়েছিলাম। ওগুলোতে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর কিছু বেসিক টপিকস নিয়ে, বেসিক ট্যাবস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর কিছু বেসিক টুলস, ট্যাব এবং রিভিউ অপশন নিয়ে আলোচনা করব। তো এই অপশনটা সেম ভাবে ওপেন করা যায় যেভাবে আমরা ওপেন করেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটা। মাউসে রাইট ক্লিক করব, এখান থেকে নিউতে যাব, এখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা নাম দিয়ে আমি এটাকে সেভ করে রাখবো। তারপর মাউসে ডাবল ক্লিক করে, লেফট ডাবল ক্লিক করে এই ফাইলটা ওপেন করব। তো এখানে আমি আপনাদেরকে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন, অ্যানিমেশন এই 4টা ট্যাব সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা ট্যাবের আন্ডারে থাকা ক্লিপবোর্ড রিবন, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং ইত্যাদি যে রিবন অপশনগুলো আছে সেই রিবন অপশনের আন্ডারে থাকা টুলসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুধুমাত্র এখানে আমি আপনাদেরকে এই চারটা ট্যাবস নিয়ে আলোচনা করব, কারণ বেসিক লেভেলে এই 4টা জিনিস জানলে আপনার হবে আশা করি। মোটামুটি একটা নর্মাল স্লাইড বা প্রেজেন্টেশন রেডি করার জন্য আপনার এই 4টা টুলস জানলেই আপনার জন্য এনাফ আমি মনে করি বেসিক লেভেলে। আর অ্যাডভান্স লেভেলে আপনার হয়তোবা স্লাইড শো এর কিছু টপিক জানতে হবে, রিভিউ আর ভিউর কিছু টপিক জানতে হবে। আদারওয়াইজ এই 4টা অপশন দিয়ে আপনি মোটামুটি বেসিক বললে ভুল হবে, বেসিক চাইতে আসলে বেশি কিছু আমরা এখান থেকে ওই 4টা ট্যাবের মাধ্যমে। তো ফার্স্ট হচ্ছে আমরা হোম থেকে শুরু করতেছি। আপনারা খেয়াল করে দেখবেন আমরা যখনই ওয়ার্ড অপশন চালু করি তখনই কিন্তু এখানে একটা বাই ডিফল্ট আর্টবোর্ড বা পেজ চলে আসে, যে জিনিসটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে বাই ডিফল্ট কোনো পেজ আসে না। এর কারণ হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটার মধ্যে লেখালেখি করব সেই লেখালেখিগুলো বিভিন্ন স্টাইলে হতে পারে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে এখানে দেখাই নিউ স্লাইড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ওগুলার পেজ না বলে এই পেজের নাম দেওয়া হয়েছে স্লাইড, তো আমরা স্লাইড বলে এগুলোকে উল্লেখ করব। পেজ না বলে আমরা বলবো স্লাইড। তো এখানে 2টা বাটন আছে, নিচে বাটনের মধ্যে ক্লিক করলে আপনারা বিভিন্ন স্টাইলে পাবেন। যেমন ধরেন এই যে স্লাইডটা আছে এটাকে পেজ না বলে আমরা স্লাইড বলবো। এই যে পেজটা আছে এই পেজের এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে সাবটাইটেল। যেটা আমরা কিন্তু পেজের ক্ষেত্রে যখন আমরা ওয়ার্ড ওপেন করেছিলাম সেখানে কিন্তু আমরা পেজের মধ্যে দেখতে পাই নাই এই ধরনের লেআউট। এটাকে বলা হচ্ছে লেআউট। এই একটা লেআউট যে এখানে একটা টাইটেল সাবটাইটেল আপনি ইউজ করতে পারবেন এই পেজের মধ্যে বা স্লাইডের মধ্যে। তারপর এই একটা লেআউট, এই লেআউটের মধ্যে আপনি একটা টাইটেল ইউজ করতে পারবেন, কিছু কন্টেন্ট লিখতে পারবেন, অথবা টেবিল, গ্রাফ চার্ট, স্মার্ট আর্ট, পিকচার, ক্লিপবোর্ড বা মুভি ক্লিপ ইত্যাদি এগুলো আপনি এখানে আনতে পারবেন একটা টাইটেলের আন্ডারে। এই জিনিসগুলোর কাজও কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্ডে দেখিয়েছিলাম। তো যারা দেখে থাকেন নাই তারা কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, অথবা উপরে যে আই বাটন থাকবে সেই আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি যদি আরেকটা স্লাইড নিই, এই স্লাইডের মধ্যে এই একটা লেআউট, এই লেআউটের মধ্যে কি কি আছে, একটা টাইটেল ইউজ করতে পারবেন, আপনি 2টা কন্টেন্ট এখানে ইউজ করতে পারবেন, বা কন্টেন্টের জায়গায় আপনি চাইলে 2টা টেবিল অথবা 2টা গ্রাফ চার্ট, স্মার্ট আর্ট, পিকচার, ক্লিপবোর্ড, মুভি ক্লিপ প্রত্যেকটাই কি 2টা করে একটা অংশ দেওয়া আছে। এটা হচ্ছে কি ভিন্ন একটা লেআউট। তো প্রথম লেআউটটা ছিল এমন স্লাইডের, দ্বিতীয় লেআউটটা হচ্ছে এমন, তৃতীয় লেআউটটা হচ্ছে এমন। আমি আরেকটা নিলাম, সাপোজ এটা এটা হচ্ছে যে একটা টাইটেল ইউজ করতে পারবো এবং 2টা কন্টেন্ট, এবং প্রত্যেকটা কন্টেন্টের আন্ডারে একটা করে সাবটাইটেল আমি ইউজ করতে পারবো। 5 নাম্বার স্লাইডে আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, এটা হচ্ছে একদম পুরো ব্ল্যাঙ্ক পেজ, আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এবং লাস্টে আমি আরেকটা টাইটেল এবং স্লাইড নিলাম, এই একটা লেআউট নিলাম। তো আমি টোটাল এখানে 6টা স্লাইড নিছি। এখানে কিন্তু আপনার নাম্বার গুলো দেওয়া থাকে যে কয়টা স্লাইড এখানে দেওয়া আছে। তো আমি টোটাল 6টা স্লাইড এখানে নিছি। এই 6টা স্লাইডের মধ্যে প্রথম যে স্লাইডটা আছে
বা 2 নম্বর যে স্লাইডটা আছে, আমি 2 নম্বর থেকে আপনাদের দেখাই। মনে করেন যে এই যে 2 নম্বর স্লাইডটা আছে, এই 2 নম্বর স্লাইডের মধ্যে আমি একটা টাইটেল এবং একটা কন্টেন্ট লিখতে পারবো। তো আমি চাচ্ছি যে 2 নম্বর স্লাইডের মধ্যে আমি একটা টাইটেল এবং 2টা কন্টেন্ট লিখতে। তো আমি যদি নিউ স্লাইডে গিয়ে এই যে একটা টাইটেল 2টা কন্টেন্ট, এটার মধ্যেই কাজটা করা যাবে। আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার পেজ সংখ্যা বেড়ে গেছে। আমার কিন্তু 6টা পেজ ছিল, পেজ হয়ে গেছে 7টা। কারণ কি, আমি একের পরে 2 নম্বর যে স্লাইডটা ছিল সেটা ছিল এমন, বাট আমি এমন একটা স্লাইড নিতে গিয়ে আমার 3 নম্বর স্লাইডটা এমন হয়ে গেছে। এর কারণ হচ্ছে, এটা হচ্ছে নতুন কোনো স্লাইড নেওয়ার জন্য, এটা হচ্ছে নতুন কোনো স্লাইড নেওয়ার জন্য, আর এটা হচ্ছে স্লাইড না নিয়ে যে স্লাইডটা আমার নেওয়া হয়ে গেছে অলরেডি সেই স্লাইডের লেআউট চেঞ্জ করা। অর্থাৎ মনে করেন যে 3 নম্বর যে স্লাইডটা আছে, আমি এটাকে ডিলিট করে দিই। এই যে ডিলিটে ক্লিক করলে, একটা স্লাইডে আপনি যদি ডিলিট করতে চান তাহলে সেই স্লাইডের মধ্যে ক্লিক করে সিলেক্ট করে তারপর ডিলিটে প্রেস করবেন, ব্যাস ডিলিট হয়ে গেছে। খেয়াল করে দেখেন 6টা স্লাইড এখন আবার পুনরায় হয়ে গেছে। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে 2 নম্বর যে স্লাইডটা আছে সেটা লেআউটটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি যদি এখান থেকে নিই তাহলে আমার নতুন আরেকটা স্লাইড চলে আসবে, লেআউট তো চেঞ্জ হবে বাট নতুন একটা স্লাইড চলে আসবে। বাট আমি সেই কাজটা করতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার 2 নম্বর যে স্লাইডটা আছে ওই স্লাইডটাই এখানে থেকে যাবে। তো 2 নম্বর স্লাইডটা যেভাবে আছে এভাবেই যদি আমি রাখতে চাই, কিন্তু আমার লেআউটটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি লেআউটে যাব। এখান থেকে আমার যে লেআউটটা প্রয়োজন আমি সেই লেআউটটা এখানে নিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। তো এটার কাজ হচ্ছে যে লেআউট নেওয়া, লেআউট চেঞ্জ করা, আর এটার কাজ হচ্ছে স্লাইড নেওয়া। আমি যখন লেআউটটা চেঞ্জ করছি, পেজ কিন্তু 6টা রয়ে গেছে। আর যদি আমি স্লাইড থেকে লেআউট চেঞ্জ করে স্লাইড নিতাম তাহলে কিন্তু এখানে স্লাইড সংখ্যা বেড়ে যেত। তাহলে আপনারা নতুন করে স্লাইড নিতে চাইলে এখানে ক্লিক করবেন। আর যদি কোনো একটা স্লাইডের লেআউট চেঞ্জ করতে চান, হয় সেটাকে ডিলিট করে দেন, নতুন একটা স্লাইড নেন, অথবা ওই স্লাইডের মধ্যে ক্লিক করে আপনারা লেআউটে গিয়ে আপনার লেআউটটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছি আমি। এরপর হচ্ছে রিসেট বাটন। রিসেট বাটনটা আসলে আমরা ওভাবে করে ইউজ করি না। সাপোজ আপনি এই যে স্লাইডটা আছে 2 নম্বর স্লাইড, এই স্লাইডের এই যে লেআউটটা আছে এই লেআউটটাকে আপনি ডিলিট করে দিলেন, এটাকে আপনি ডিলিট করে দিচ্ছেন। এখন আপনি হয়তো অনেক বেশি কাজের প্রেসারে আপনি ভুলে গেছেন যে আপনি কি কাজ করছিলেন বা কোন অংশটা কোন লেআউটটা আপনি ডিলিট করছেন। এখানে লেখা সহ ডিলিট হতে পারে। তো সেক্ষেত্রে আপনি রিসেট বাটনে ক্লিক করলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে, যেটা যেটা আপনি ডিলিট করছেন সবকিছু আবার লেখা সহ সবকিছু এখানে ফিরে আসবে। তো যদিও রিসেট অপশনটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, রিসেটের পরিবর্তে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে শর্টকাট কি কন্ট্রোল জেড ইউজ করা শিখেছিলাম। কন্ট্রোল জেড, সিটিআরএল প্রেস করে ধরে রেখে জেড প্রেস করলেও আমরা এই কাজ সেম কাজটা করতে পারি। তবে সেই ক্ষেত্রে হচ্ছে রিসেট বাটনে প্রেস করলে যেটা একবারেই চলে আসে, কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু সেটা একবার আসে না। সেটা হচ্ছে যতটুকু অংশ আপনি ধাপে ধাপে ডিলিট করছেন ঠিক ততটুকু অংশ আপনার ধাপে ধাপে আসবে। মানে এখানে আন্ডো রিডোর কাজটা আর কি মূলত হয়ে থাকে, আন্ডো এবং রিডো। আন্ডো কন্ট্রোল জেড এবং রিডো কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। তো এইগুলো আমাদের লেআউটের কাজ, রিসেটের কাজ। ডিলিট তো বললাম স্লাইড ডিলিট করার জন্য, আর নিউ স্লাইড হচ্ছে নতুন কোনো স্লাইড নেওয়ার জন্য। আর নিউ স্লাইডের উপরে একটা বাটন আছে, এটার কাজ হচ্ছে যে আমি এখন নতুন করে, দেখেন আপনাদেরকে আমি দেখাই 6 নম্বর স্লাইডে গিয়ে। তো সাপোজ আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম 7 নম্বর স্লাইডে। তো এই ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার সাথে সাথে এই পিসির মধ্যে এই যে উপরে বাটনটা আছে সেটার মধ্যে ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক পেজ সেট হয়ে গেছে। এখন আমি যতবারই উপরে পেজে ক্লিক করব ততবারই আমার শুধু ব্ল্যাঙ্ক পেজ আসতে থাকবে। অর্থাৎ আমি নিউ স্লাইডে ক্লিক করে যে লেআউটটা এখানে নিব সেই লেআউটে একটা স্লাইড ডিফল্ট হয়ে যায়, ডিফল্ট হয়ে সেভ হয়ে গেলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে ওই ডিফল্ট সেভ করা যে লেআউটটা আছে, স্লাইডটা আছে, সেটা এখানে বারবার নিতে থাকবে। তো আপনারা উপরে যে বাটনটা আছে সেটা ইউজ করার প্রয়োজন নেই, আপনারা সবসময় নিউ স্লাইডে গিয়ে আপনার ইচ্ছা মতো এখানে লেআউট নেবেন। তো এইগুলো আমাদের নতুন করেই লেআউট নেওয়ার কাজ, নতুন স্লাইড নেওয়ার কাজ। আমি অতিরিক্ত যে পেজগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট 6টা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাবো। সিম্পল একটা প্রেজেন্টেশন আজকে রেডি করব। মোটামুটি এই 4টা যে ট্যাব আছে সেই ট্যাবগুলোর মধ্যে যে যে কাজগুলো আমরা এখানে দেখব সেই কাজগুলো যাতে সবগুলাই মোটামুটি অন্তর্ভুক্ত থাকে, আমি মোটামুটি সবগুলা অন্তর্ভুক্ত করে আপনাদেরকে কাজগুলো দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো আমাদের এই অপশনের কাজ। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা লেখা লিখি, সাপোজ ওয়েলকাম টু মাই স্লাইড। তো এখানে ওয়েলকাম টু মাই স্লাইড লিখলাম।
এখন এটাকে আমি যদি কপি করলাম, তারপর আমি চাইলে সাবটাইটেলের মধ্যে পেস্ট করে দিতে পারবো, ওয়েলকাম টু মাই স্লাইড। যদি আমরা দুইবার এই লেখাটা লিখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। কপি মানে হচ্ছে কি একই জিনিস, একই লেখা এখানেও থাকবে, আমি যেখানে খুশি সেখানে আবার পেস্টও করতে পারবো। আর কাট মানে কি? কাট মানে হচ্ছে, মনে করেন যে আমি এই লেখাটা আমি এখানে রাখতে যাচ্ছি না, লেখাটা তো আমি লিখে ফেলছি কষ্ট করে, কিন্তু আমি লেখাটা এখানে রাখতে যাচ্ছি না, এই ঘরে আমি রাখতে যাচ্ছি না, তাহলে আমি কি করব? কাট করব। কাট করা আর মুভ করা একই জিনিস, যেটা আমরা প্রেস করে কাট করলাম, সিলেক্ট করার পরে এখানে পেস্ট করে দিব। কি করছি? সিলেক্ট করে কাট করলাম, তারপর এটা দিয়ে এই জায়গাটা দিয়ে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের কাট করা, কপি করা এবং পেস্ট করা। এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই ফার্স্ট ক্লাসে, হোম ট্যাবের মধ্যেই ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। তো আমি এই ভিডিওতে এত কিছু না দেখিয়ে শর্টকাটে আপনাদের দেখাচ্ছি জাস্ট ধারণার জন্য। বাট আমার আগের যে ভিডিওগুলো আছে, আপনারা চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট যে ক্লাসটা হোম ট্যাব, সেটার মধ্যে আমি এই সবগুলা টুলস নিয়ে ডিটেইলসে আলোচনা করছি। তো কষ্ট করে ওখান থেকে দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা আর লং হবে না। কারণ বেশি একটা লং ভিডিও দিলে আপনারা ধৈর্য হারা হয়ে পড়েন, আমি বুঝি। তো আমিও চেষ্টা করি যে ভিডিওগুলো লং না করার। তো ফার্স্টে আমরা তাহলে কি করছি? এখানে কাট করছি, কপি করছি, পেস্ট করছি, নতুন স্লাইড নিছি। আর ফরম্যাট প্রিন্টারের কাজটা আসলে কি? ফরম্যাট প্রিন্টারের কাজটা হচ্ছে, মনে করেন যে আমার এই যে লেখাটা আছে আমি এটাকে হাইলাইট করতে যাচ্ছি, তাহলে আমি এই লেখাটার যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। লেখাটা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখন ফরম্যাট প্রিন্টার দিয়ে আসলে লেখা কালার চেঞ্জ করার জন্য এটা ইউজ করা হয়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিশেষ করে এটা ইউজ করে থাকি। এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে এটার বিশেষ একটা কোনো কাজ নেই, তাই এটা এখানে দেখাচ্ছি না। আপনারা ওয়ার্ডের মধ্যে এটার কাজটা আমি কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি অলরেডি। তো এখানে দেখাচ্ছি না, আপনারা কষ্ট করে ওই ওয়ার্ডের যে ভিডিওটা আছে সেটার মধ্যে থেকে এটা দেখে নেবেন। এরপর হচ্ছে ফন্ট রিবন। এই রিবন অপশন, ট্যাব অপশন, এগুলো কি? এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আগের ভিডিও কেন বলতেছি? কারণ আপনারা শুরুতেই যদি বেসিকটা আগে থেকে জেনে যান, তাহলে আপনাদের মাইক্রোসফটের যতগুলো অ্যাপস আছে সেগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা আগে থেকে হয়ে যাবে। তো আপনারা শুরুর যে ভিডিওগুলো আছে কষ্ট করে ওগুলো আগে দেখে নেবেন। শুরুর ভিডিও বলতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটা টিউটোরিয়াল বানিয়েছিলাম তিনটা ট্যাব নিয়ে। ওই ট্যাবের ভিডিওগুলো দেখলে আপনাদের মোটামুটি মাইক্রোসফটের মধ্যে পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাবলিশার্স, কন্ট্যাক্ট ইত্যাদি যতগুলো আছে মোটামুটি আপনারা সবগুলোই একটা বেসিক ধারণা পেয়ে যাবেন আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে। তো এখানে আমরা তাহলে ফন্টে গেলাম। ফন্টের কাজটা আসলে কি? এখানে গেলে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট টাইমস নিউ রোমান ফন্ট। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি ওখান থেকে ওই ফন্টটা নিয়ে কাজ করতে পারবেন। এরপরে এটা হচ্ছে ফন্টের সাইজ বড় করা, ছোট করা। আপনার যখন যে ফন্টের সাইজ দরকার হবে এখানে আপনার পছন্দ মতো আপনি ফন্টের সাইজটা দিবেন। এই প্রত্যেকটা টপিকস নিয়ে আমি ডিটেলস আলোচনা করে ফেলছি অলরেডি। এইভাবে করে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। এটা দিয়ে হচ্ছে বোল্ড করা, এটা হচ্ছে ইতালিক করা, লেখাটা একটা তির্যক হবে। এখানে প্রিভিউটা একটু দেখবেন, অবশ্যই আমি সিলেক্ট করে কাজটা করতেছি। এখানে হচ্ছে একটা আন্ডারলাইন করবে, তারপর বোল্ড দিয়ে দিলাম। আর স্ট্রাইক মানে হচ্ছে মাঝখানে একটা দাগ পড়ে, বুঝতে পারছেন? যদি আপনার প্রয়োজন পড়ে, যেমন মাঝখান দাগটা কোথায় আমরা ইউজ করে থাকি, সাপোজ 100 লিখলাম, /90 লিখলাম, লেখার পরে 100টাকে এখানে স্ট্রাইক মাঝখানে একটা কাটা দিয়ে দিলাম। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 100 টাকা ছিল 90 টাকা হয়ে গেছে, এই জিনিসটা তো এখানে মিন করতেছে, তাই না? তো এইভাবে করে আমরা স্ট্রাইক ইউজ করতে পারি, এটি স্ট্রাইকের কাজ। তারপর এটা হচ্ছে শ্যাডো। খেয়াল করে দেখবেন এই যে লেখাটা আছে সেই লেখাটার পিছনে একটা শ্যাডো পড়ছে, দেখেন। অন্য লেখাগুলো কিন্তু পড়তেছে না, আমি কারণ কাজটা জাস্ট এখানে রাখছি। তো শ্যাডো পড়ছে, পিছনে একটা শ্যাডো পড়ছে। যদি আমি পুরোটাকে সিলেক্ট করতাম, পুরোটাকে সিলেক্ট করে যদি শ্যাডোতে ক্লিক করতাম তাহলে এখানে শ্যাডোটা পড়তো। এটা হচ্ছে লেখার যে গ্যাপটা আছে, এটা এটা হচ্ছে লেখার যে স্পেসটা আছে, স্পেসটাকে আমি চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। যেমন লুজ করলে এটা একটু লুজ হবে, মানে ছড়াবে। এরপরে এটাকে যদি ভেরি লুজ করি তাহলে আরেকটু ছড়িয়ে যাবে। নর্মাল দিলে নর্মাল ফন্টেই থাকবে স্পেসটা। এরপরে এখানে টাইট দিলে এটা টাইট হবে, মানে ক্লোজ হবে খুব কাছাকাছি। আর ভেরি টাইট দিলে অনেক বেশি ক্লোজ হবে।
তো আমরা নর্মাল রাখলাম, পিছনে একটা শ্যাডো দিলাম। আর এখানে আমি যতগুলা ফন্টের আন্ডারে যে যতগুলো টুলস ইউজ করছি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, শ্যাডো, সবগুলাকে যদি একবারে ডিলিট করতে চাই, তাহলে এই যে এই অপশনের মধ্যে ক্লিক করলে, ক্লিয়ার অল ফরম্যাটিং এর মধ্যে ক্লিক করলে সবকিছু আগের মতো ফিরে আসবে। এইভাবে করে আগের মতো ফিরে আসবে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। যদি এটার বেশি একটা কাজ হয় না, তো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এরপর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমরা যেমন ধরেন আমি আপনাদেরকে একটা লেখা দেখাই। মনে করেন যে ক্যালিব্রিতে আমি লেখাটা লিখলাম। এখন এখানে খেয়াল করে দেখবেন যে ডব্লিউটা বড় হাতের আছে ক্যাপিটাল লেটারে, বাকি সব কিন্তু এখানে ছোট হাতের অক্ষর আছে। এর কারণ হচ্ছে যে এখানে আপনারা পাঁচটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে কি? মনে করেন যে আমি সবগুলো এখানে ছোট হাতে লিখলাম। তো আপনারা সকলেই মোটামুটি ইংলিশ গ্রামার ছোটবেলায় পড়ছেন, বড় হওয়ার পর পড়ছেন। আপনারা জানেন যে একটা ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে অ্যালফাবেটটা থাকে, ইংলিশ একটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে অ্যালফাবেটটা থাকে, সেই অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো মনে করেন যে আপনি অনেক লম্বা একটা প্যারাগ্রাফ লিখছেন, অনেক বিশাল বড়, মোটামুটি 1000 লাইনের বা 5000 লাইনের একটা প্যারাগ্রাফ লিখছেন। তো ওই 5000 লাইনের প্যারাগ্রাফের মধ্যে আপনি তো অনেকগুলা বাক্য, অনেকগুলা সেন্টেন্স ইউজ করছেন। তো কোনো কারণবশত যদি দেখা যায় যে আপনার পুরো প্যারাগ্রাফের মধ্যে কোন একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা আপনি ছোট হাতে দিয়ে ফেলছেন ভুলবশত, কিন্তু আপনি ওটা আসলে নোটিস করেন নাই। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন? পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে গিয়ে যে সেন্টেন্স কেস দিবেন। সেন্টেন্স কেস দিলে প্রথম অক্ষরটা, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আপনি সেক্ষেত্রে ভুল ত্রুটিও থাকে আপনার, সেটা সমাধান হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে সেন্টেন্স কেজের কাজ। লোয়ার কেজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা অক্ষর আপনার ছোট হাতের হবে। এমন যদি হয় যে আপনার কাস্টমার আপনার কাছ থেকে চাইছে যে আমাকে প্রত্যেকটা ওয়ার্ড আপনি ছোট হাতের করে দেখাবেন, তো দেখা গেছে আপনি তো সেন্টেন্স কেজ অনুসারে লিখে ফেলছেন আপনার 5000 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ। আপনি এটাকে যদি আবার প্রত্যেকটা লাইন বা লাইন গিয়ে গিয়ে একটা একটা করে স্মল লেটার করেন, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমাদের কম্পিউটারটা আমাদের জীবনটাকে সহজ করতেছে, এই জন্য আমরা কাজটাকে স্মার্টলি করার চেষ্টা করবো। তো এখানে লোয়ার কেস যদি আমি দিই, সবগুলাই ছোট হাতের অক্ষর হয়ে যাবে। আবার আপার কেস দিলে সবগুলাই বড় হাতের হয়ে যাবে। আবার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এরপরে টুগেল কেস, যদি এটা বেশি ইউজ হয় না, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে স্মল লেটারে, আর বাকি সব হচ্ছে বড় হাতের হবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের, ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের, ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকি সব হচ্ছে বড় হাতের। এটা বিশেষ করে অনেক সময় কোনো একটা টপিককে আমরা একটু বেশি হাইলাইট করতে চাইলে, দেখা গেছে ম্যাগাজিনের মধ্যে এটা বেশি একটা ইউজ হয়। ম্যাগাজিনের মধ্যে আমরা চাইলে এই ধরনের কাজটা করতে পারি। তো এটা হচ্ছে যে টুগেল কেস। আমি সেন্টেন্স কেজে রাখলাম বা আপার কেজে রাখি এটাকে। ওয়েলকাম টু মাই স্লাইড। এরপরে এটা হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করা। এখানে এই যে ড্রপ ডাউন আইকনটা আছে, আইকনের মধ্যে আপনি ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্টের কালার আপনি পাবেন। তো আমি এখানে ব্ল্যাকটাই রাখলাম, ঠিক আছে। আন্ডারলাইনটা উঠিয়ে দিই, ফন্টের সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা, আমি এখানে সাবটাইটেল কিছু রাখবো না। আপনারা যদি কোনো একটা লেআউটের এরকম একটা অংশ ডিলিট করতে চান, তাহলে অবশ্যই তার কর্নারে ক্লিক করবেন। এই কর্নারের মধ্যে ক্লিক করবেন বা এই সাইডে যে আউটলাইনটা আছে, আউটলাইনের মধ্যে ক্লিক করবেন। একটা চিহ্ন আসে এরকম, দেখেন এই যে মুভির একটা চিহ্ন আসছে, সেই মুভির চিহ্নটা যখনই আসবে তখন আপনি ক্লিক করবেন। ক্লিক করে ব্যাক স্পেস দিলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এইভাবে করে আমি একটা আমার প্রথম স্লাইড রেডি করলাম। তো এইভাবে করে আমি আমার ফন্টের যে রিবন অপশনটা, এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এরপর আমি সেকেন্ড যে স্লাইডটা আছে এখানে গেলাম। তো আমি এখানে সেকেন্ড স্লাইডে যে লেআউটটা আছে, আমি লেআউটটা এমন রাখতে চাচ্ছি না। আমি কি করব, লেআউটে গিয়ে লেআউটটাকে চেঞ্জ করে দিচ্ছি এমন, ঠিক আছে। আমি একটা টাইটেল এবং একটা কন্টেন্ট রাখতে যাচ্ছি। তো সাপোজ আমি এখানে লিখতে যাচ্ছি যে অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে কিছু বলবো। সাপোজ কি লিখতে পারি? ইট ইজ এ গ্রিন ভিউ কান্ট্রি। আর কি লেখা যায়? আচ্ছা, এই দুইটা সেন্টেন্স রাখলাম। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এত দরকার নেই। এখানে খেয়াল করে দেখবেন
আমি লেখাটা যখনই শুরু করতেছি প্রত্যেকটা লেখা কিন্তু বাম পাশের অ্যালাইনমেন্ট থেকেই হচ্ছে, অ্যালাইন টেক্সট লেফট। এর কারণ হচ্ছে আমার এখানে বাম পাশে সিলেক্ট করা আছে। আমি যদি সিলেক্ট করে জিনিসটাকে সেন্টারে অ্যালাইনমেন্ট করে দিই তাহলে লেখাটা কিন্তু সেন্টার থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে। আবার যদি আমি রাইট সাইডে অ্যালাইনমেন্ট করে দিই তাহলে লেখাটা রাইট সাইড থেকেই শুরু হচ্ছে। তো এভাবে করে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। যেমন আরবি লেখার ক্ষেত্রে আমরা রাইট রাইট সাইড থেকে শুরু করতে পারি, কবিতার ক্ষেত্রে আমরা সেন্টার থেকে করতে পারি, অথবা যে কোনো ধরনের যে হেডিং গুলো আছে সেই হেডিং গুলো আমরা সেন্টার থেকে করতে পারি, টাইটেল গুলো আর কি। আর যে কোনো ধরনের কন্টেন্ট আমরা আরবি ব্যতীত যেমন বাংলা ইংলিশের ক্ষেত্রে আমরা লেফট সাইড থেকে এলিমেন্ট করতে পারি। আর জাস্টিফাই জিনিসটা হচ্ছে আপনি যেটা আমি আগের যে ভিডিওগুলো ছিল আমাদের ওয়ার্ডের মধ্যে সেটা আমি বলেছিলাম। মোটামুটি এখানে সবগুলো টপিকস আমি আলোচনা করছি আগের ভিডিওগুলোতে, আপনারা কষ্ট করে ওটা আগে দেখে নেবেন। ওটা দেখলে আপনাদের জন্য এই টপিকগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো মনে করেন যে আমি এখানে অনেক বিশাল একটা লাইন লিখলাম, তো লেখার পরে এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, মনে করেন যে এভাবে লিখলাম। তো লেখার পরে সেই লেখাটা যে এই যে ভাঙাচোরা একটা অংশ আছে না, এই যেমন এটার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট একদম পুরো একুরেট সমান হয়ে আছে, কিন্তু এটার মধ্যে একটু এদিক সেদিক আছে। এর কারণ হচ্ছে এখানে জাস্টিফাই করা নাই। যদি আমি জাস্টিফাইটা করে দিই তো সেই ক্ষেত্রে এখানে যতগুলো লাইন হবে সবগুলো কিন্তু সমান হয়ে যাবে। এটার ক্ষেত্রে এখন হয় না, কারণ এখানে লাইন তো আসলে ঠিক নাই, আমি তো এলোমেলো অক্ষর টাইপ করছি। তো যাই হোক, জাস্টিফাই কাজ হচ্ছে যে এখানে যে অ্যালাইনমেন্টটা আছে সেই অ্যালাইনমেন্টের মতো করে এখানে একটা অ্যালাইনমেন্ট তৈরি করতেছে, সমান করতেছে। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। আর এটা হচ্ছে কলাম। আমরা ওয়ার্ডের মধ্যে দেখেছিলাম পেজ লেআউটের মধ্যে হচ্ছে কলাম থাকে, 1 কলাম 2 কলাম। আর সেম জিনিসটা আমরা এখানে হোমের মধ্যেই দেখতে পাচ্ছি, হোম ট্যাবের আন্ডারেই প্যারাগ্রাফ রিবনের মধ্যেই এই টুলসটা আছে। 1 কলাম 2 কলাম, 1 কলাম মানে একটা কলামের মধ্যে লেখাটা হবে, 2 কলাম মানে দুইটা কলাম হবে। এখানে যা কিছু লিখবেন সবকিছু দুইটা কলামে হবে। এই দেখেন লেখাটা কিন্তু অটোমেটিক্যালি দুইটা কলাম হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে লেখাটা দুইটা কলাম হয়ে গেছে। এটা মাঝখানে যে একটা দাগ আছে সেটা হাইড হয়ে আছে। তো লেখাটা কিন্তু 2 কলামে আছে। এটা আপনি যদি প্রিন্ট আউট করেন তাহলে দেখতে পাবেন যে এটা 2 কলামে হয়ে গেছে। বা ভিডিওটা যখন স্লাইড আকারে আপনি শো করবেন তখনও কিন্তু এটা 2 কলামে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 1 কলাম 2 কলামের কাজ। আপনার পত্র পত্রিকায় দেখবেন বিভিন্ন ধরনের যে কলামগুলো হয়ে থাকে এগুলো 1 কলাম 2 কলামে এভাবে কাজগুলো করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কলামের কাজ। আমি এটাকে 1 কলামে রাখতেছি। আপনি চাইলে 3 কলাম বা মোর কলামে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলা কলাম দরকার, যেমন এখানে তো জাস্ট 3 কলাম ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে 7 কলাম 10 কলাম আপনার যতগুলা কলাম দরকার হবে আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে কলামটা হয়ে যাবে। তো আমি 1 কলামে কাজটা করব, 1 কলাম রাখলাম। এরপর হচ্ছে টেক্সট ডিরেকশন। আপনি খেয়াল করে দেখবেন আমাদের টেক্সট ডিরেকশনটা কিন্তু হরিজন্টালি আছে, মানে এইভাবে করেই আছে, হরিজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে নিচে নিচে। তো আমি চাইলে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। এখানে হরিজন্টাল আছে, এটা আমি চাইলে রোটেট অল টেক্সট 90 ডিগ্রি, আমি চাইলে 90 ডিগ্রি এরকম করে লিখতে পারি। যেমন দেখেন লেখাটা এখন এভাবে করে অ্যালাইনমেন্টটা হয়েছে। আমি চাইলে এটা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি, যেরকম করে আমি চাইলে এটার স্ট্যাক একটা একটা করে দিতে পারি। স্ট্যাক মানে হচ্ছে একটা একটা করে অক্ষর হবে, যে BANGLADESH, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ইট ইজ আ গ্রিন ভিউ কান্ট্রি। এই যে একটা একটা করে অক্ষর হচ্ছে এটা হচ্ছে কি স্ট্যাক হওয়া, ঠিক আছে? আমি আপাতত হরিজন্টালি রাখলাম। এটা আপনাদের লেখার ক্ষেত্র বিশেষে এটা চেঞ্জ হতে পারে, আপনি যেভাবে করে লেখাটা চেঞ্জ করতে যাচ্ছেন এভাবে করে চেঞ্জ করতে পারেন। এরপরে হচ্ছে অ্যালাইন টেক্সট। আমি এটা হচ্ছে লেখাটা আমার টপ থেকে শুরু হচ্ছে, খেয়াল করে দেখেন। তো আমি চাইলে এটাকে মিডল থেকে শুরু করতে পারি, আমি চাইলে এটাকে বটম থেকেও শুরু করতে পারি। এটা হচ্ছে অ্যালাইন টেক্সট। এরপরে হচ্ছে কনভার্ট টু স্মার্টার। তো আমি নতুন একটা স্লাইডে গিয়ে এই কাজটা দেখাচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন যে অপশনগুলো আমি এখানে দেখাচ্ছি সেই অপশনগুলো কিন্তু আমাদের স্লাইডের মধ্যেও আছে। যেমন এই যে কনভার্ট টু স্মার্টার যেটা কথা বললাম, এই যে এই আইকনটা দেখেন খেয়াল করে, এই সেম আইকনটা কিন্তু এখানেও আছে। ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স, এটা কি স্মার্ট আর্ট গ্রাফিক্স। তো এখান থেকে ক্লিক করেও সেম অপশনগুলাই পাবেন, অথবা মাউসের রাইট ক্লিক করেও সেম অপশনগুলাই এখান থেকে পাবেন, এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট, অথবা এখানে ক্লিক করেও পাবেন, অথবা ইনসাইডে গিয়েও এই যে স্মার্ট আর্ট। অর্থাৎ একটা অপশন 3-4 বার করে দেওয়া আছে, আপনার যখন যেখান থেকে প্রয়োজন হবে ওখান থেকে কাজটা করতে পারবেন। তো কনভার্ট টু স্মার্ট আর্ট, এটার মধ্যে কি দেওয়া আছে, এটার মধ্যে মনে করেন যে আহ, এই একটা পিরামিড নিলাম আমি। এখানে ধরেন লেখা আছে কি
ফ্যাট, পরে লেখা আছে কি প্রোটিন, তারপরে লেখা আছে কার্বোহাইড্রেট। এভাবে একটা খাদ্য পিরামিড দেওয়া আছে, যেমন ফ্যাট জাতীয় খাদ্য একদমই কম খেতে হবে, আমিষ জাতীয় খাদ্য একটু বেশি পরিমাণে খেতে হবে, আর কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য একটু অনেক বেশি পরিমাণে খেতে হবে। এইভাবে আমরা একটা খাদ্য পিরামিড তৈরি করতে পারি। আবার এটা যখনই আমরা ওপেন করব, এটার কিন্তু দুইটা অপশন, দুইটা ট্যাব চালু হয়ে যায়, একটা ডিজাইন, একটা ফরম্যাট। আমরা চাইলে এটা ডিজাইন চেঞ্জ করতে পারি, চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি, আবার এখানে স্টাইলও চেঞ্জ করা যাবে। এরকম একটা স্টাইল আছে, ঠিক আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি এরকম করেও স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। আবার ফরম্যাটে গেলে এটার সেম কাজ, ফরম্যাটে গেলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। আউটলাইন হচ্ছে বাইরে যে দাগটা থাকে না, বাইরের আউটলাইন, যে বাইরে একটা হলুদ একটা দাগ পড়ছে, আউটলাইন, ঠিক আছে। দেখার যে বক্স গুলো আছে সেই বক্সের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, একই জিনিস। তো এখানে এগুলো জাস্ট ক্লিক করে করে দেখবেন, এগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। যদিও আমি ফরম্যাটের যে কাজগুলো আছে এগুলো আমি ওয়ার্ডের মধ্যে অলরেডি দেখাই ফেলছিলাম। শেপ ইফেক্ট, আপনি চাইলে এই শেপের যে ইফেক্টটা আছে এটার একটা ইফেক্ট দিতে পারেন। এখানে বেশিটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে আমরা স্মার্ট আর্ট নিলাম। আমি আরেকটা স্মার্ট আর্ট নিব, মনে করেন যে এটা আপনারা ভ্যান চিত্র করছিলেন যারা ম্যাথের মধ্যে, ভ্যান চিত্র, তো ভ্যান চিত্রের মধ্যে এই ধরনের একটা টপিক ছিল। তো এখানে আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো যে কোনো টপিকস লিখতে পারি, যেমন ম্যান, ওম্যান, চাইল্ড, এরকম একটা টপিকস লিখতে পারি। প্রত্যেকটা গ্রাফ চার্ট আপনি যখনই নেবেন তখনই এখানে ডিজাইন এবং ফরম্যাট দুইটা ট্যাব চালু হয়ে যাবে, ডিজাইন এবং ফরম্যাট দুইটা ট্যাব চালু হয়ে যাবে। আপনি আপনার মতো করে এখান থেকে এদের যে ডিজাইনটা সেটা চেঞ্জ করতে পারেন, যে বিভিন্ন স্টাইল আছে আপনি যেভাবে সেভাবে কাজটা করতে পারেন, ঠিক আছে। যেমন এটা ক্ষেত্রে এমন নিতে পারি, এমন নিতে পারি, যেমন, ঠিক আছে। টাইটেল কি দিতে পারেন, পিরামিড, ঠিক আছে। তো এইরকম করে আমরা স্মার্ট আর্ট নিতে পারি। তো এইগুলো আমাদের প্যারাগ্রাফ রিবনের আন্ডারে যে টুলস গুলো আছে সেগুলোর কাজ। এরপর হচ্ছে এটা হচ্ছে শেপ নেওয়া। তো আমরা একটা স্লাইডে গেলাম, 4 নাম্বার স্লাইড। এখানে আমি এটার লেআউটটাকে চেঞ্জ করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব কাজের সুবিধার জন্য। আমি এখানে গিয়ে এখানে লিখবো, ধরেন আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা নিব। তারপর এখান থেকে এই একটা শেপ নিলাম, আর এখান থেকে এই একটা শেপ নিলাম। তারপর এই যে শেপ গুলো আছে এগুলোর কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এই যে বৃত্তটা আছে এটার কালার শেপ ফিল, এটার কালারটা, ফিল বলতে ভিতরের কালারটাকে বোঝায়। আমি এটাকে আপনার গ্রিন করে দিলাম, এটা ব্লু থাকুক, এটা গ্রিন। আর এটা আউটলাইন বলতে কি বোঝায়, আউটলাইন বলতে যে সাইডে যে দাগটা আছে এটার কালারটা। তো আমি এটার আউটলাইনটাকে ধরেন ইয়েলো করে দিতে পারি। তারপর এটা কালারটা ধরেন আমি ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি অরেঞ্জ কালার, ঠিক আছে। এখন এটা হচ্ছে কালার চেঞ্জ করা, কেমন, শেপ ফিল, শেপ আউটলাইন। তো অ্যারেঞ্জের কাজটা কি, এখান থেকে তো আমি শেপ নিলাম আর এখান থেকে আমি কালার চেঞ্জ করলাম। অ্যারেঞ্জের কাজটা কি, অ্যারেঞ্জের কাজটা হচ্ছে সাপোজ মনে করেন যে আমি এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে এই অরেঞ্জ কালারের উপরে নিয়ে আসতে যাচ্ছি, যত টানাটানি করি এটা আসবে না, হয় এটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন একটা আমার শেপ নিতে হবে বৃত্ত, অথবা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বৃত্তটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যারেঞ্জে যাব, যে ব্রিং ফ্রন্ট, ফ্রন্টে ক্লিক করলে এটা সবার সামনে চলে আসবে। আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিই এটা পিছনে যাবে, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা একটা পিছনে যাওয়া, আর ফরওয়ার্ড মানে হচ্ছে একটা একটা সামনে আসা। আর আমি যদি একবারে সেন্ড ব্যাক দিয়ে দিই তাহলে একদমই সবার পিছনে চলে যাবে, আর ব্রিং ফ্রন্ট দিলে একদমই সবার সামনে চলে আসবে। তো ফ্রন্ট মানে একদমই এক লাফ দিয়ে সামনে চলে আসা, আর ব্যাক মানে হচ্ছে এক লাফ দিয়ে সবার পিছনে চলে যাওয়া। আর ফরওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে যতগুলো আপনার শেপ থাকবে প্রত্যেকটা শেপে একটা একটা করে সামনে আসবে, আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা শেপের একটা একটা করে পিছনে যাবে। কোনটা যাবে, যেটাকে আপনি সিলেক্ট করছেন ওই সিলেক্ট করা শেপটা হচ্ছে আপনার একটা একটা করে সামনে পিছন দিকে মুভ করতে থাকবে। এটা হচ্ছে
ফ্রন্ট, ব্যাক, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ডের কাজ। অন্য অপশনগুলো আপনার দেখার দরকার নেই। এখানে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছে? সাপোজ আমি এই শেপটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, আর একটা শেপ এখানে রাখলাম। তো এগুলো কিন্তু একটু এলোমেলো ভাবে আছে, যেমন এটা একটু এদিকে আছে, এটা একটু এদিকে আছে। তো আমি কি করলাম, আমার যে কিবোর্ডটা আছে, কিবোর্ডে শিফট বাটন ধরে রেখে, শিফট কিটা ধরে রেখে তারপর সবগুলোকে সিলেক্ট করলাম। শিফট শিফট যদি আপনি না ধরেন তাহলে কিন্তু একাধিক সিলেকশন হবে না। শিফট বাটনটা ধরে রেখে আপনি সবগুলো সিলেক্ট করবেন, তারপর অ্যারেঞ্জে যাবেন, অ্যালাইন, অ্যালাইন লেফট দিলে সবগুলা লেফট বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে গ্রুপও করতে পারেন, যে গ্রুপ করলাম। গ্রুপ করলে কি হবে, একটা ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আবার চাইলে আনগ্রুপও করতে পারেন, আবার চাইলে এটাকে রোটেট করতে পারেন। এই যে রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনার রোটেট দরকার, বিভিন্ন স্টাইলে রোটেট আছে। এই যে রোটেট, ফ্লিপ হরিজন্টাল, বিভিন্ন স্টাইলে এটা কিন্তু রোটেট আছে, বুঝছেন? বিভিন্ন স্টাইলে এটা রোটেট করতে পারবেন। আমি এটাকে আপাতত 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট করছিলাম, ওভাবে রেখে দিলাম। অ্যারেঞ্জ, রোটেট, যেরকম, ঠিক আছে। এটাকে রোটেট করে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এইগুলো আমার অ্যারেঞ্জের কাজ। অ্যারেঞ্জের মধ্যে এই অপশনগুলো, গ্রুপ, আনগ্রুপ, অ্যালাইন, রোটেট ইত্যাদি, এগুলো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে শেপ নেওয়া, এটা হচ্ছে অ্যারেঞ্জ করা। এরপরে হচ্ছে কুইক স্টাইল। এটা আসলে ওই শেপ, যে শেপটা নিলাম না, ওই শেপটাকে আপনি চাইলে একটু স্টাইলিশ করার জন্য এই কুইক স্টাইল গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে কুইক স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনার যখন সেটা প্রয়োজন হবে ওই স্টাইলটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে কুইক স্টাইল। আর ফিল, শেপ আউটলাইন, এটা তো বললাম যে কালার চেঞ্জ করা। আর শেপ ইফেক্ট, এটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে শেপের যে এটা কিন্তু 2 ডাইমেনশনাল আছে, আমি চাইলে এটাকে 3D একটা ইফেক্ট দিতে পারি। শেপ ইফেক্টে যাব, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আপনার যখন যেমন আমি শ্যাডোতে যদি যাই, শ্যাডোতে দেখবেন যে এরকম একটা ইফেক্ট আছে। আবার এটার মধ্যে আরেকটা ইফেক্ট দিব, ধরেন রিফ্লেকশন, এরকম একটা রিফ্লেকশন ইফেক্ট দিলাম। আবার এটার মধ্যে আরেকটা ইফেক্ট দিব, শ্যাডোতেই গেলাম। তাহলে সফটও দিতে পারেন, আপনার যখন যেটা প্রয়োজন হবে। যে সফট, ঠিক আছে, সফট আছে, ভেভেল আছে, এই যে দেখছেন 3D একটা ইফেক্ট এখানে কিন্তু আসতেছে। অথবা এখান থেকে এগুলো দিতে পারেন, এই যে শোয়ানো একটা ইফেক্ট আছে এখানে। তো আমি শ্যাডোটাই ইউজ করি, শ্যাডোটাই আমার কাছে বেশি ভালো লাগে। শ্যাডো দিলাম, এই দেখেন এটা শ্যাডো এখানে ইউজ করা হয়েছে। তো ফলে এটা কি হয়ে গেছে, একটা 3 ডাইমেনশনাল একটা ইমেজ এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমরা শেপ নিতে পারি, শেপের অ্যারেঞ্জ, কুইক স্টাইল, ফিল, কালার, আউটলাইন কালার এবং ইফেক্ট দিতে পারি। এরপর ফাইন্ডার রিপ্লেস আপাতত এখানে প্রয়োজন নেই। ফাইন্ডার রিপ্লেসের কাজটা আমরা ওয়ার্ডের মধ্যে দেখিয়েছিলাম, তো এই জন্য আমি এখানে স্কিপ করতেছি। আপনারা এখান থেকে না দেখে ওয়ার্ডের, আমি বারবার বলতেছি আপনাদেরকে যে আপনারা আমার আগের যে 3টা ভিডিও আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের, ওই 3টা ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। যদিও ওগুলা মোটামুটি এক একটা ভিডিও 35 মিনিট, 40 মিনিট করে, 42 মিনিট করে, তো একটু লং। হয়তো আমি একটু ডিটেলস আলোচনা করছি যার জন্য একটু লং হয়ে গেছে, বাট আপনারা যদি ওই 3টা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের বেসিক যে জিনিসটা আপনাদের জানা আসলে জরুরি 3টা ট্যাবের মধ্যে, ওই ট্যাবের মধ্যে আমি 3টা বেসিক টপিকস নিয়ে আলোচনা করে ফেলছি। তো একটু ধৈর্য সহকারে ওগুলো দেখবেন, খাতা কলম নিয়ে বসে নোট করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য আরো একটু বুঝতে সুবিধা হবে। তো আমি ওখানে আপনাদের জন্য এগুলো আলোচনা করে ফেলছি, এই জন্য আমি ভিডিওটা লং করতেছি না, এখানে আলোচনা করে। তো এইভাবে করে আমরা হোম ট্যাবটা শেষ করলাম। তো সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে ইনসার্ট। তো হোম আর ইনসার্টের মধ্যে একটু বেশি বকবক করতে হচ্ছে, একটু বেশি টপিক গুলো একটু বেশি লং। ডিজাইন আর অ্যানিমেশনের মধ্যে বেশি একটা নাই। তো ইনসার্টের মধ্যে আসলে কি আছে, ইনসার্টের মধ্যে আমরা টেবিল নিতে পারবো চাইলে। আমি আগে এটা যে লেআউটটা সেটা চেঞ্জ করে নিই, লেআউটটাকে আমি এমন দিলাম, এটা টাইটেল দেব আমি টেবিল, টেবিল। তো এখানে ইনসার্টের মধ্যে দেখেন টেবিল, টেবিল তো আপনারা সবাই নিতে পারেন ওয়ার্ডের কোর্স যদি করে থাকেন, ওয়ার্ড সম্পর্কে যদি আমার আগে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা তো টেবিল নিতেই পারবেন। এভাবে করে আমরা টেবিল নিতে পারবো, অথবা ইনসার্ট টেবিলে গিয়েও আমরা নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো নিতে পারবো। কলাম হচ্ছে কিভাবে উলম্ব ভাবে যেটা দাঁড়ানো থাকে সেটা হচ্ছে কলাম, আর যেটা হচ্ছে এরকম আনুভূমিক তলে শোয়ানো থাকে, সারি যেটাকে আমরা আর কি বলি, এরকম করে আনুভূমিক তলে একটা একটা করে এভাবে করে শোয়ানো থাকে, সেটা হচ্ছে আমাদের রো। কলাম হচ্ছে এরকম করে থাকবে, একটা একটা করে দাঁড়ানো থাকবে, আর রো হচ্ছে এরকম করে একটা একটা করে শোয়ানো থাকবে, ঠিক আছে। যেমন আমি কলাম নিলাম এখানে 3টা কলাম আর 2টা রো, ঠিক আছে, যে 1, 2,
3টা কলাম আর 1 2 দুইটা রো। এইভাবে আমরা নাম্বার অফ কলাম নাম্বার অফ রো নিতে পারি। আর কলাম এবং রো নেওয়ার পরে আবার সেম ভাবে ডিজাইন আর লেআউট দুটো অপশন চালু হয়ে যাবে। এগুলো আবার ডিটেইলস অনেক বড় একটা আলোচনা। আর এই ডিজাইন আর লেআউটের অপশনের কাজগুলা যা যা কাজ আছে এখানে সবগুলা কাজই আমি আমার আগের ভিডিওতে বলে ফেলছি অলরেডি। তো এই জন্য আমি এখানে আর বারবার বলে আপনাদের সময় নষ্ট করতে যাচ্ছি না, ভিডিওটা আমি লং করব না। আপনারা দয়া করে আমার আগের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন। তো এখানে ডিজাইন আর লেআউট দুটো অপশন চালু হয়ে যায়। তো এইভাবে করে আমরা টেবিল নিতে পারি। চাইলে আমরা পিকচারও নিতে পারি। আমি আরেকটা স্লাইড নিব, নিউ স্লাইডে গিয়ে এই স্লাইডটা নিলাম। তো এইখানে আমি চাইলে ইনসার্ট থেকে যে পিকচারে গিয়ে এখান থেকে পিকচার নিতে পারি। আমার পিসিতে কোনো পিকচার নাই আপাতত, আমি রিসেন্টলি উইন্ডোজ দিয়েছিলাম যার জন্য কোনো পিকচার এখানে আমি পাচ্ছি না, কোনো ডিফল্ট পিকচার এখানে নাই। তো আপনারা জাস্ট কি করবেন, ধরেন এটা আমার পিকচার মধ্যে ক্লিক করে ওপেনের মধ্যে বা ইনসার্টের মধ্যে ক্লিক করলেই পিকচারটা এখানে চলে আসবে। আমার পিসিতে কোনো পিকচার না থাকার কারণে দুঃখিত আমি দেখাতে পারতেছি না। তো এভাবে করে আপনারা একটা পিকচার নিতে পারবেন। এরপর ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম, এগুলো একটু অ্যাডভান্সের কাজ, এগুলো আপনাদের এখানে প্রয়োজন নেই। শেপের কাজ কিন্তু আমি অলরেডি হোমের মধ্যে দেখাই ফেলছি, যে শেপ গুলা, ঠিক আছে, এই শেপের কাজটা আমি দেখাই ফেলছি। স্মার্ট আর্ট, এটাও কিন্তু আমি একটু আগে এই যে হোমের মধ্যে কিন্তু স্মার্ট আর্ট এখানে দেখাই ফেলছি। তো ইনসার্টের মধ্যে আর এখানে দেখাচ্ছি না স্মার্ট আর্ট। এখানে কিন্তু অনেকগুলো স্মার্ট আর্ট আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে নিতে পারবেন স্মার্ট আর্ট। এবার হচ্ছে গ্রাফ চার্ট, তো গ্রাফ চার্টের মধ্যে ক্লিক করলাম, এখানে অনেকগুলো গ্রাফ চার্ট আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি ওরকম করে একটা গ্রাফ চার্ট এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে একটা দেখানোর জন্য এখান থেকে নিচ্ছি, ধরেন এটাই নিলাম, সহজটাই দেখাই। তো এরকম একটা গ্রাফ চার্ট আমি নিচ্ছি। এখন এখানে দেখবেন যে এখানে সিরিজ আছে কয়টা, 3টা, সিরিজ 1 2 3। কারণ কি সিরিজ 1 2 3 আছে, আমি চাইলে সিরিজ 4ও দিতে পারি। আপনারা এখানে এডিট করলে এক্সেলে একটা শীট অটোমেটিক ওপেন হয়ে যাবে। এক্সেলের একটা শীট ওপেন হয়ে গেলে আপনারা এখানে এডিট করলে এখানে চেঞ্জ হবে। এখানে যে সিরিজগুলো আছে বা নামগুলো আছে আপনারা সরাসরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, আপনাদেরকে এখানে এক্সেলের মধ্যে চেঞ্জ করলে তারপর এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি সিরিজ এখানে লিখি 4, তাহলে একটা সিরিজ তৈরি হয়ে গেছে, দেখছেন। আর এখানে যদি আমি মানগুলো চেঞ্জ করি, যেমন 6 8 2 4, দেখছেন সিরিজ 4 হয়ে গেছে এবং এই 4 নাম্বার সিরিজের কালার গুলো এখানে চলে আসছে মান অনুসারে। আপনারা চাইলে এখানে যে মানগুলো আছে সেই মানগুলো চেঞ্জ করতে পারেন। ধরেন আমি 43 দিলাম, যে মান চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে মান চেঞ্জ করতে পারেন, চাইলে নামও চেঞ্জ করতে পারেন। এখানে ক্যাটাগরি 1 আছে, আমি যদি এখানে লিখি সাব্বির 1 বা সাব্বির দিলাম, দেখেন সাব্বির দিচ্ছে, এখানে সাব্বির হয়ে গেছে। এখানে যা দিব এই নামগুলো এখানে শো করবে। এখানে যা দিব এই নামগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনারা এখানে নাম মান সেই সব চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা প্রয়োজনে কেটে দিলাম। আবার যদি মনে হয় যে না আমার এখানে এডিট করার প্রয়োজন আছে, তাহলে কি করবেন, এই যে এডিট ডাটা ডিজাইন ট্যাবের আন্ডারে থেকে এডিট ডাটার মধ্যে ক্লিক করবেন, তখন এই অপশনটা আবার চালু হবে, ঠিক আছে। এইভাবে করে আমরা পুনরায় আবার এডিট করতে পারবো। আর আমরা যখনই এরকম করে একটা নিচ্ছি, গ্রাফ নিচ্ছি, তো তখনই কিন্তু তার আবার নতুন করে 3টা ট্যাব চালু হয়ে যায়। তো ডিজাইন লেআউট ফরম্যাট এগুলো যে ট্যাবগুলো আছে এগুলো আসলে মূলত প্রত্যেকটা ক্ষেত্রে সেম হয়ে থাকে, মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে থাকে। একটা বুঝতে পারলে বাকিগুলো সবই একই রকম ইজি। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট নেওয়া। হাইপার লিঙ্ক অ্যাকশন, এই লিঙ্ক ট্যাবের যে রিবনটা আছে এটার মধ্যে আমাদের হাইপার লিঙ্ক এবং অ্যাকশন আছে, এটা আমাদের এখন লাগবে না, অ্যাডভান্স লেভেলে এটা কাজে লাগবে হয়তো বা, বাট বেসিক লেভেল আপনাদের এটা এখন জানার প্রয়োজন নেই আমি মনে করি। তারপর হচ্ছে টেক্সট বক্স, এটা আসলে কি আমি আরেকটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই। নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক পেজ। তো মনে করেন আমার এই যে ব্ল্যাঙ্ক পেজটা আছে, আমি এখানে লিখতে যাচ্ছি, কিন্তু আমি কোনো কিছু লিখতে পারবো না, কারণ ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ভেবে করে লেখা যায় না। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে লিখতে গেলে হয় শেপ নিতে হবে আপনাকে, শেপ নিয়ে তারপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সট দিতে হবে, তারপর আপনি লেখাটা লিখতে পারবেন। আদারওয়াইজ আপনার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ইনসার্টে থেকে যে টেক্সট বক্সের মধ্যে ক্লিক করবেন, টেক্সট বক্সের মধ্যে ক্লিক করে আপনি যে কোনো কিছু একটা লেখা লিখতে পারবেন, ঠিক আছে। এখানে যে কোনো কিছু একটা লেখা লিখতে পারবেন, যে কোনো একটা লেখা এখানে লিখতে পারবেন, ঠিক আছে। এবার একটা লেখা লিখতে পারেন, ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম।
লেখাটা মাস্ক মারবা শুরু করলাম। ঠিক আছে, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম। এইভাবে করে আপনারা ব্ল্যাঙ্ক কোনো পেজের মধ্যে চাইলে টেক্সট বক্স দিয়ে লেখাটা লিখতে পারেন। তো আবার হেডার ফুটারটা আপাতত এখানে লাগবে না, কারণ আমাদের যে টেবিলগুলো আমরা নিয়েছি বা গ্রাফ চার্টটা নিয়েছি, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা হেডিং এর বা টাইটেলের জন্য একটা অলরেডি এখানে টেক্সট বক্স দেওয়া আছে। তো আমরা এখানে হেডার ফুটারে যাব না, কারণ এখানে হেডার ফুটারগুলো একটু ঝামেলা। আমরা এটা টেক্সট বক্স দিয়ে কাজটা করে ফেলবো। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা আসলে কি? এটা হচ্ছে যে লেখাকে স্টাইলিশ করার জন্য। সাপোজ আমি এই একটা স্টাইলিশ লেখাটা লিখতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি করব? লেখাটা ভাবে আছে, আমি এখান থেকে ধরেন নিলাম টেবিল টেবিল লেখাটাই লিখি, টেবিল বা গ্রাফ লিখতে পারি, গ্রাফ। ঠিক আছে, পিরামিড, এরকম করে লেখাগুলো লিখতে পারি। তো এই লেখাগুলো একটু স্টাইলিশ করার জন্য মূলত এই ইনসার্ট থেকে ওয়ার্ডারটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ইনসার্ট থেকে ওয়ার্ডারটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের লেখাকে স্টাইলিশ করার জন্য। আর যখনই আমি আবার নতুন করে এরকম ওয়ার্ডারটা নিচ্ছি, আবার কিন্তু ফরম্যাটে একটা ট্যাব এখানে চালু হয়ে যাচ্ছে। সেম জিনিস, প্রত্যেকটা ফরম্যাটের অপশনের কাজ কিন্তু সেম। মানে আপনি ইনসার্ট থেকে শেপ নিলে যে ফরম্যাটটা হবে, ওয়ার্ডার নিলেও সেম ফরম্যাটটাই হবে, গ্রাফ চার্ট নিলেও সেম ফরম্যাটটাই হবে, সবগুলো ফরম্যাটই কিন্তু একই কাজ। ঠিক আছে, এটা বারবারই চালু হয়। তো এরপরে হচ্ছে আমরা ডেট এন্ড টাইম। সাপোজ আমি আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, আপনি এখানে হাতে ডেট এন্ড টাইমটা হাতে লিখতে পারেন। 22 ধরেন 7 মাস 2024 সাল। ঠিক আছে, এভাবে করে আপনি হাতে লিখতে পারেন। অথবা আপনি চাইলে এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে ডেট এন্ড টাইমের মধ্যে, ইনসার্টের মধ্যে গেলে ডেট এন্ড টাইম, এই যে যেমন এই একটা ফরম্যাট আছে, এই একটা ফরম্যাট আছে, বিভিন্ন স্টাইলে এখানে ফরম্যাট গুলো আছে টাইম সহ। তো আমি ধরেন এটাই নিব। তো এখানে একটা অপশন আছে যে আপডেট অটোমেটিক্যালি। যদি আমি এটাতে টিক মার্ক দিয়ে রাখি, তাহলে আজকে যে তারিখটা থাকবে এখানে 8টা 29 AM 7/24/2024 সাল, 24 তারিখ আজকে, 7 মাস চলতেছে এখন। তো এখানে আজকে 7 মাস চলতেছে, 24 তারিখ। কালকে যখন আমি আবার এই ফাইলটা ওপেন করব, যদি আমি আপডেট অটোমেটিক্যালিতে ক্লিক করে রাখি, তাহলে এটা কিন্তু সেম ভাবে এরকম একটা ফাইল চেঞ্জ হয়ে যাবে। যেমন আজকে হচ্ছে কত তারিখ? 24 তারিখ। এটা কিন্তু কালকে 25 তারিখ হয়ে যাবে। এই যে জুলাই 24-এর জায়গায় জুলাই 25 হয়ে যাবে। ঠিক আছে, জুলাই ওয়েডনেসডে জুলাই 24-এর জায়গায় থার্সডে জুলাই 25 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আপডেট অটোমেটিক ক্লিক করে রাখলে এটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে আমরা ডেট এন্ড টাইম নিতে পারি। এবার হচ্ছে স্লাইড নাম্বার। আমরা যখন স্লাইড শোতে গিয়ে এটাকে দেখানো শুরু করবো ফ্রম বিগিনিং, এভাবে দেখানো শুরু করব, আমি কত নাম্বার স্লাইডে আছি এটা কিন্তু বোঝা খুব টাফ। ঠিক আছে, আপনাকে মনে মনে কাউন্ট করতে হবে যে আমি কত নাম্বার স্লাইডে আছি। তো এই কাজটা না করে আমরা চাইলে কিন্তু এখানে স্লাইড নাম্বার দিতে পারি। ইনসাইডে যাবো, যে টেক্সট বক্সে গিয়ে এরকম একটা স্লাইড নাম্বার দিব। স্লাইড নাম্বার আমরা হাতেও লিখতে পারি, অথবা এই যে ইনসাইডে গিয়ে যে স্লাইড নাম্বারটা সেটার মধ্যে ক্লিক করলে আমরা স্লাইড নাম্বারটা দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা স্লাইড নাম্বারটা দিতে পারবো। তো ধরেন এখানে একটা স্লাইড নাম্বার দিলাম, এখানে একটা স্লাইড নাম্বার দিব। প্রত্যেকবারই টেক্সট বক্স নিয়ে নিয়ে এরকম করে আপনাকে স্লাইড নাম্বার দিতে হবে। প্রত্যেকটা স্লাইডে গিয়ে গিয়ে টেক্সট বক্স দিয়ে আপনাকে এরকম করে একটা করে স্লাইড নাম্বার দিতে হবে। এভাবে করে আমরা স্লাইড নাম্বার দিতে পারি। এরপরে হচ্ছে সিম্বল। সিম্বলটা হচ্ছে কি, যেমন আমি এখানে লেখার মধ্যে থাকা অবস্থায় এটা ওপেন থাকবে, সিম্বলে যাব। এখান থেকে আপনারা সিম্বল সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো ধরনের সিম্বল নিতে পারেন, যেমন গুণ আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, প্লাস মাইনাস আছে, ডিগ্রি আছে, অ্যারো চিহ্ন আছে, লেফট রাইট আপ ডাউন, সব ধরনের অ্যারো চিহ্নগুলো এখানে আছে। ওমেগা পাবেন, থিটা আছে, পাই আছে, তারপর নিউ আছে, ল্যামডা আছে। এটা হচ্ছে হ্যাঁ, এই বিটা আছে, এই যে বিটা আছে, আলফা আছে। ঠিক আছে, কাই বর্গ চিহ্ন আছে, সিগমা আছে, ইত্যাদি অনেক ধরনের চিহ্ন এখানে আছে। এই ধরনের চিহ্ন আপনার যখন যেটা এখানে প্রয়োজন পড়বে, যেমন সামেশন আছে। তো আপনার এখানে মোটামুটি আপনার যে যে চিহ্নগুলো বিলংস টু ইত্যাদি যে যে চিহ্নগুলো আছে, এই যে গামা চিহ্ন আছে, আপনার যখন যে চিহ্নটা প্রয়োজন হবে এখানে সব ধরনের চিহ্ন আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার যে চিহ্নটা প্রয়োজন পড়বে এখানে এই যে এটাতে ক্লিক করলে আরো অনেকগুলো চিহ্ন এখানে করতে পারবেন।
যে ধরনের সিম্বলগুলো আপনার দরকার সেই সিম্বলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সিম্বলের কাজ। আর অবজেক্ট থেকে ইকুয়েশন 3.0 এখানে গিয়ে আমরা ইকুয়েশন নিতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা ওয়ার্ডের মধ্যে দেখিয়েছিলাম, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা দেখাইছিলাম যে এরকম করে আমরা অবজেক্ট ইকুয়েশন 3.0 তে গিয়ে এই কাজটা করতে পারি। বাইরে ক্লিক করলাম, এভাবে করে দেখছেন একটা ইকুয়েশন তৈরি হয়েছে। এই যে এভাবে করে আমরা অবজেক্টে গিয়ে ইকুয়েশন 3.0 থেকে কাজটা করতে পারি। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমি ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার হচ্ছে মুভি ক্লিপ। মুভি ক্লিপের জন্য ধরেন আমি আরেকটা লেআউট নিলাম। তো ইনসার্টে যাব, মুভি ক্লিপ। যদি আমার পিসিতে, আমি আগেই বলছি যে আমার এখানে কোনো ভিডিও নাই, কোনো ই নাই। তো এখানে আসলে মুভি ক্লিপের মধ্যে আপনি ক্লিক করলে, যেমন ভিডিও একটা আছে, যেমন এই একটা ভিডিও আমি আগে যে টিউটোরিয়াল গুলো বানাইছিলাম ওই টিউটোরিয়াল গুলো এখানে আছে। এখানে অটোমেটিকলি ক্লিক করে রাখবেন, ব্যাস হয়ে গেছে আপনার ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। এই যে প্রিভিউতে ক্লিক করবেন, অপশনে গিয়ে এখানে প্রিভিউ আসসালামু শো আলাইকুম। হবে। তো এভাবে করে আমরা কাজটা করতে পারি। এভাবে করে আমরা কাজটা করতে পারি ইনসার্ট থেকে মুভি ক্লিপ নিয়ে। আমরা চাইলে সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা সাউন্ড ইউজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হোম আর ইনসার্টের কাজ। তো ভিডিওটা মোটামুটি 46 মিনিট 47 মিনিট হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। আমি চাচ্ছি এত লং না করতে। তো এটার সেকেন্ড একটা পার্ট চাইছিলাম যে একটা পার্টে আপনাদের শেষ করে দিব। তো এটা একটা সেকেন্ড পার্ট থাকবে। আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা জাস্ট ডিজাইন আর অ্যানিমেশনটা ইউজ করব। এই স্লাইডের মধ্যে ডিজাইন এবং অ্যানিমেশন ইউজ করব, এবং পাশাপাশি আমরা এই সবগুলো স্লাইড বাদ দিয়ে নতুন করে একটা ডিজাইন নিব, নতুন করে একটা কাজ নিব, নতুন করে 4-5টা স্লাইডের একটা কাজ নিয়ে একটা স্লাইড রেডি করব আপনাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এখানে তো আমি এলোপাতে সবগুলো দেখাইছি, এখানে আসলে এরকম কিছুই নাই। জাস্ট সবগুলা আর কি একটা একটা করে টপিক হাত দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইছি। তো এরকম করে সিকোয়েন্স কিন্তু এখানে ঠিক নাই, লেখাগুলো সিকোয়েন্স ঠিক নাই। তো আমরা সৌন্দর্য মণ্ডিত করে একটা 5-6টা স্লাইডের একটা স্লাইড রেডি করব নেক্সট কোনো ভিডিও, নেক্সট যে ভিডিওটা আসবে পার্ট 2 তে। ওখানে জাস্ট ডিজাইনার অ্যানিমেশনটা দেখাবো, দেখায়া ওই ভিডিওতেই আবার আমরা 5টা স্লাইডের বা 6টা স্লাইডের একটা স্লাইড নিব, একটা প্রেজেন্টেশন, সিম্পল একটা প্রেজেন্টেশন রেডি করব। একটা সিকোয়েন্স ঠিক রেখে কয়েকটা লেখা লেখা লিখে আমরা এখানে একটা স্লাইড রেডি করব। তো ভিডিওটা বেশি লং হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই টপিকসগুলো। আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। পার্ট 2 এর আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।